এসটিভি বাংলা আজ আপনাদের আরও একটি নতুন আপডেট দিতে পৌঁছে গেছে বাগনান। এখানে এখন এসটিভি বাংলা পৌঁছে গেছে একটি পেট হাউসে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের পেট পাবেন। শুধু পেট পাবেনই না, এদের কিভাবে আপনারা দেখভাল করবেন, এরা কিভাবে আপনি তাদের পরিচর্যা করবেন এবং যদি এরা অসুস্থ হয় কিভাবে বুঝবেন, তার জন্য আসুন যেই হাউসে আমরা এসে পৌঁছেছি সেই হাউসের ম্যাডামের সাথে কথা বলি এবং সমস্ত বিষয় সম্বন্ধে আপনাদের ওয়াকিবহাল করি। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে এই পেট হাউসের যিনি ওনার বা যিনি এই সব দেখাশুনো করেন সেই শুভশ্রী ম্যামকে। নমস্কার ম্যাম। নমস্কার সমস্ত দর্শক বন্ধু যারা আমাকে দেখছেন বা শুনছেন, প্রত্যেককেই বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অশেষ ভালোবাসা। ম্যাম, আপনি এই প্রফেশনে কেন আসলেন? আচ্ছা, প্রথমেই বলি এই প্রফেশনটা কিন্তু আমার বাই চান্স। এখন হয়তো এটা আমার প্রফেশন হয়ে গেছে, কিন্তু আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু আমার এটাতে বাই চান্স আসা বলতে পারেন। যে মানে আমার পোষ্যদের প্রতি যে ভালোবাসা, সেখান থেকেই হয়তো আমার আস্তে আস্তে করে এই পথে পা বাড়ানো। আমি আজকে ধরে রাখুন 14 ইয়ার প্লাস, মানে বিয়ের আগে থেকেই আমি যখন বাবার কাছে ছিলাম তখন থেকেই আমি ছোট থেকেই দেখছি যে বাড়িতে পোষ্যরা থাকে, তো ভীষণ ভালো লাগে। জন্ম থেকেই তো দেখছি, আমার মানে নিজের আর আলাদা বলে কিছু মনে হয় না, বরং আমাকে ওদের থেকে আলাদা করে দিলেই আমার কষ্ট হয়। সত্যি কথা বলতে, প্রথমে আমি একটা এনজিওতে যুক্ত ছিলাম। তো এনজিওতে কি হয়, পুরোপুরি তো নন ফান্ডিং এনজিও। আর কিসের এনজিও না, এই যে আমাদের পথের যে বাচ্চারা, অসহায় যে বাচ্চারা, সেই বাচ্চাদেরকে অনেকেই অনেকভাবে টর্চার করে। যেমন ধরুন, গায়ে গরম জল ঢেলে দেওয়া, তাদেরকে পিটিয়ে মারা, তাদেরকে বিষ দিয়ে দেওয়া, তাদেরকে পুকুরে ডোবায় ফেলে দেওয়া, এরকম তো সবসময়ই দেখছি। তারপরে কেউ ধরুন গাড়ি চাপা পড়ছে, কেউ হয়তো কোনোভাবে অ্যাবিউজ হচ্ছে। তো আমি প্রথম কাজটা শুরু করি তাদেরকে নিয়ে। আমাদের কাজ ছিল এনজিওতে ওই যে সমস্ত বাচ্চারা ফিজিক্যালি এবল নয়, রাস্তায় ছেড়ে দিলে সারভাইভ করার জন্যে, তাদেরকে আমরা নিয়ে এসে আমাদের শেল্টারে রাখতাম। তো তখন আমরা সকলে মিলে চিন্তা করলাম কি, যে আমরা যে এরিয়াতে কাজ করছি সেই এরিয়ায় যদি ভেটেরিনারির কাছ থেকে যদি আমরা টুকটাক কিছু কাজ শিখতে পারি, তাহলে কী হচ্ছে, তাহলে ডাক্তারি ফিজটা আমাদের বেঁচে যাচ্ছে। এবং সেটা বাঁচা মানেই তখন আমাদের কাছে মনে হয়েছিল অনেকটা। তো আমার এখানকার যিনি ভেটেরিনারি ছিলেন, আমি তখন ওনাকে গিয়ে আমি তখন বললাম, উনি আমার বাড়িতে একটা ল্যাব্রাডর ছিল, তো উনি আসতেন আমার বাচ্চাটিকে দেখতে, উনি আসতেন। তো আমি ওনাকে বললাম যে স্যার, কোনোভাবে কি সম্ভব আমাকে অল্প স্বল্প কিছু কাজ শিখিয়ে দেয়। আমি বলছি না সার্জারির কাজ, কিন্তু অল্প স্বল্প কিছু কাজ, যেগুলো যেমন ধরুন টুকটাক স্যালাইন, টুকটাক ইঞ্জেকশন, ভ্যাকসিন, এগুলো যদি আমি শিখতে পারি, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও হয়তো ডাক্তারি খরচাটা আমরা বাঁচাতে পারবো। তো উনি বললেন যে তুই কি পারবি? আমি বললাম স্যার, চেষ্টা তো করবো, পারি না পারি পরের কথা। ওইভাবে আস্তে আস্তে করে শুরু হলো আমার কাজ করাটা। এবং কাজ করতে 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 হাজব্যান্ডকে বললাম। তো হাজব্যান্ড বলল যে তুমি করবে? তো প্রথমে তো না করছিল যে না, হবে না এরকম। তারপরে অনেক কষ্টে, অনেক মানিয়ে করে, অনেকবার বলে রাজি করালাম। তো করানোর পর বললো যে ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবে। তারপর আস্তে আস্তে করে প্রচুর মানুষের বাড়িতে গেছি, ভিজিট করেছি, বিভিন্ন পোষ্যের বিভিন্ন রকম সমস্যা, তাদের কি ট্রিটমেন্ট, কিভাবে চিকিৎসা করতে হয় না করতে হয়, এগুলো একদম হাতে কলমে শিখেছি। আমি কাজগুলো সব শিখেছি, ডেলিভারি করা থেকে, ভ্যাকসিন থেকে, স্যালাইন থেকে, ওষুধ থেকে, ইঞ্জেকশন থেকে সব শিখেছি। আস্তে 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 করে ধরুন, মানে এটা করতেই আমার সময় লেগে গেছে 6 থেকে 7 বছর কাজটা শুধু শিখতে। আমি যেটা
ব্রিডটাকে খুব ভয় পাই, বা আমার মতে প্রত্যেকটা ব্রিডেরই হয়তো ভয় পাবে, বা যারা বাড়িতে রাখছেন তাদের কাছে এই রোগ দুটো খুব পরিচিত রোগ, সেটা হচ্ছে পার্ভো ভাইরাস আর ডিস্টেম্পার ভাইরাস। এই দুটো কিন্তু ভাইরাসজনিত রোগ, এবং এক কথায় যদি আমি বলি, পার্ভোতে সারভাইভ করার চান্সেস তবু কিছুটা হলেও আছে, মানে ধরে রাখুন 60-40 চান্স। কিন্তু ডিস্টেম্পার হলে আমি মানে খুব কম নাম্বার অফ বেবিদেরকে দেখেছি সারভাইভ করতে। ওয়ান টাইপ অফ, আমি বলতে পারি হিউম্যানের যেরকম ক্যান্সারের ব্যাপারটা, তো সেরকম কিন্তু ওদের এই ব্যাপারটা, প্রপার ভ্যাকসিন, প্রপার গাইডেন্স যদি না থাকে, তাহলে কিন্তু এই পার্ভো ডিস্টেম্পারে এখন প্রচুর প্রচুর বাচ্চা মারা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই ছোট্ট করে বলে দিই, পার্ভো ভাইরাস কিন্তু ছোঁয়াচে। ছোঁয়াচে মানে প্রচণ্ড লেভেলের ছোঁয়াচে, একটা পেট থেকে আরেকটা পেটে খুব দ্রুত ছড়িয়ে যায়। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই নামের মধ্যেই আছে ভাইরাস। তো আমরা যেটা জানি যে ভাইরাসকে কিন্তু কখনো মারা যায় না, ভাইরাস জাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করে যায়, ভাইরাস কিন্তু মরে না, এবং ভাইরাস বাতাসের মধ্যেই থাকে। তো আমরা কিন্তু পার্ভো ভাইরাসটাকে কোনোভাবেই আমরা দমন করতে পারবো না। হ্যাঁ, সেটা যাতে না হয় তার জন্য আমরা কিছু প্রিকশনস নিতে পারবো, সচেতনতা অবলম্বন করতে পারবো, কিন্তু পার্ভো ভাইরাস আটকানোর এখনও পর্যন্ত কোনো ওষুধ কিন্তু নেই। তা পার্ভো ভাইরাস হবার কিন্তু অনেক কারণ আছে, তার মধ্যে মেইন যে কারণটা সেটা আমি বলবো যে পার্ভো ভাইরাস কীভাবে হচ্ছে। দেখুন, একটা বাচ্চা, একটা পেট, সে হয়তো 30 তলার ওপরে কোনো ফ্ল্যাটে থাকছে, সে হয়তো নিচে কোনো দিন বেরোয়নি, মানে একতলায় নামেনি, কোনো দিন রাস্তায় বেরোয়নি, হঠাৎ করে তার দেখা গেল পার্ভো ভাইরাস ধরা পড়েছে। তো তার ওনারের বক্তব্য, ম্যাডাম আপনারা যে বলেন রাস্তায় ঘুরলে পার্ভো হতে পারে, হ্যাঁ, বা রাস্তায় বার করলে পার্ভো হতে পারে, তা আমার কুকুর তো বাইরে বেরোয় না, তাহলে আমার কুকুরের কীভাবে পার্ভো হলো? প্রশ্নটা এখানেই যে আমার কুকুর বাইরে না বেরিয়েও কী করে পার্ভো হচ্ছে। দেখুন, প্রথম বুঝতে হবে যে ভাইরাস কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে যায়। ধরুন কোনো হয়তো স্ট্রিট ডগের পার্ভো হয়েছে, পার্ভো হওয়া মানে কিন্তু সেই বাচ্চাটি পটি এবং বমি দুটোই করবে কন্টিনিউয়াসলি, বন্ধ হবে না। এবার স্ট্রিট ডগ যখন হয়, তখন যেহেতু তার কোনো ওনার নেই, সে রাস্তাতেই পটি করছে, রাস্তাতেই বমি করছে। বাচ্চাটির পার্ভো হয়েছে, পার্ভো অবস্থায় সেই পার্ভো বমিটা রাস্তার মধ্যে করলো বা রাস্তার মধ্যে পটিটা করলো। এবার আমরা যখন ধরুন ওই রাস্তা দিয়ে যাচ্ছি, তখন ওই পটি বা বমিটা আমরা আমাদের অলক্ষ্যে মারিয়ে গেলাম। যেই মাত্র আমরা মারালাম, আমাদের জুতোর মধ্যে কিন্তু ভাইরাসটা ঢুকে গেল। এবার আমরা কি করছি, আমরা এসে বাড়িতে জুতোটা খুললাম, খুলে আমাদের পেট যে আছে, আমরা অসাবধানতাবশতই হাত পা ধুলাম না, জামা কাপড় ছাড়লাম না, ওই জামা কাপড়েই কিন্তু আমরা আমাদের পেটকে কোলে নিয়ে আদর করতে লেগে গেলাম, প্রথম। দ্বিতীয় হচ্ছে, কুকুরের বিড়ালের একটা সহজাত প্রবৃত্তি দেখবেন, এলে সবার আগে পা শুকে ওরা। কোনো মানুষ বা কোনো গেস্ট যখন বাড়িতে ঢোকে, ইভেন তার ওনারও এলে কিন্তু ওরা সবার আগে পা শুকে। যেই মাত্র পাটা শুকলো, আপনি তো পটিটা বা বমিটা মারিয়ে ঢুকেছেন, আপনার পায়ের মধ্যে সেই জামটা লেগে আছে, যেই মাত্র ওরা পাটা শুকলো, সাথে সাথে কিন্তু নাক বা মুখের থ্রু দিয়ে সারা শরীরে ভাইরাসটা এন্টার করে গেল, গিয়ে কিন্তু ওই বাচ্চাটি পার্ভো এফেক্টেড হয়ে গেল। এই রোগটা বুঝবেন বলতে প্রথমে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। পার্ভো মোটামুটি যখন অ্যাটাক করছে একটা বাচ্চাকে, তারপর থেকে 6 থেকে 7 দিন পরে গিয়ে আপনি বুঝবেন। আপনি কিন্তু এখনই কিছু বুঝতে পারবেন না যে আপনার বাচ্চা অ্যাটাক অনেক আগে হয়ে যাবে, কিন্তু ওটা বুঝতে আপনাকে প্রথম তো সিমটম দেবে। এবার আমরা যেহেতু সবসময় পোষ্য নিয়ে থাকি, আমরা ফার্স্ট সিমটমেই ধরতে পেরে যাই। ফার্স্ট স্টেজে একটা ধরুন হাসতা খেলতা খুব ফুর্তিলা বাচ্চা, সেখান থেকে আস্তে আস্তে দেখবেন বাচ্চাটা নিজেকে আইসোলেট করে নিচ্ছে, ওনারের সাথে খুব একটা মিশছে না, ডাকলে কাছে যাচ্ছে না, বা খাবার, যে বাচ্চাটা ঝাঁপিয়ে পড়ে খাবার খেত, সেই বাচ্চাটা ঝাঁপিয়ে পড়ে খাবার খাওয়ার জায়গায় একটুখানি খাবার খেয়ে চেটে ছেড়ে দিচ্ছে, তখনই কিন্তু ধরতে হবে যে ওর এবার কিছু না কিছু, আমি বলছি না যে এটা পারবো, বাট কিছু না কিছু প্রবলেম কিন্তু ওর শরীরে অ্যারাইজ করছে, যে কারণে কিন্তু বাচ্চাটা নিজেকে আইসোলেট করে নিচ্ছে। আমরা অনেক সময় কি করি, গুরুত্ব দিই না, ঠিক আছে 2 দিন 3 দিন পর গুরুত্ব দিচ্ছি, কিন্তু না, গুরুত্ব আপনাকে ফ্রম দ্য ভেরি বিগিনিং দিতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে গিয়ে সারভাইভ করার চান্স কিন্তু প্রায় ধরুন মানে 0-তে ঠেকে যাবে। আপনার এখানে কি কি ধরনের আর কি পেট আছে?
আমার কাছে পেট আছে বলতে দেখুন আমি খুব কম সংখ্যক ব্রিড নিয়ে ব্রিডিং করাই, কারণ আমার মতে অনেকেই বলে দেখেছি যে হ্যাঁ ফোন করুন সব ব্রিড পেয়ে যাবেন। আমি সত্যি কথা এখনও অত বড় ব্রিডার হতে পারিনি যে আমি সব ব্রিডের ব্রিডিং করাবো। এই কটা ব্রিড নিয়েই আমার নাজেহাল অবস্থা। মোটামুটি ধরে রাখুন আমার কাছে লার্জ ব্রিডে পাবেন আপনি ল্যাব্রাডর পাবেন, গোল্ডেন রিট্রিভার পাবেন, ডবারম্যান পাবেন, জার্মান শেফার্ড পাবেন, এছাড়া আপনি রটউইলার পাচ্ছেন, এগুলো হাস্কি পাচ্ছেন, সেন্ট বার্নার্ড পাচ্ছেন, এগুলো বড় ব্রিডের। আর স্মল ব্রিডের যদি বলেন তাহলে বিগেল, পাগ আর জার্মান স্পিটস, মাত্র এই কটা ব্রিডের মধ্যেই কিন্তু আমি কাজ করি। আমরা যদি মনে করি কি আমরা সারা বছরই কি আমরা আর কি পেট নিতে পারবো বাড়িতে? সারা বছর নিতে পারবেন যদি আমার এখান থেকে হয়। আমি স্টকিস্ট নই। বিজনেস দুভাবে হয়, পেট বিজনেস দুভাবে হয়। একটা হয় বাচ্চা স্টক করে, সেক্ষেত্রে আমি মা জানলাম না বাবা জানলাম না, আমি বাচ্চা বস্তাবন্দি করে আলু পটল মূলোর মতো আমি বস্তা বোঝাই করে নিয়ে চলে এলাম, নিয়ে এসে বাচ্চার আমার যা কেনা দাম পড়ছে তার উপর আমি একটা প্রফিট মার্জিন চাপিয়ে তাকে সেল করলাম। এইভাবে হচ্ছে একটা ব্যবসা। আরেকটা হচ্ছে ব্রিডিং। মা এবং বাবা দুজনকেই জানছি, তাদের ব্লাড লাইন জানছি, 5th জেনারেশন অবধি যদি জানা সম্ভব হয় জানছি, তারপরে গিয়ে আমি ব্রিডিং করাচ্ছি এবং অ্যাসিওর করছি যে ব্রিডিংটা ইন ব্লাড লাইনে ব্রিডিং নয়। এবার ইন ব্লাড লাইন কি? ইন ব্লাড লাইন মানে হচ্ছে ভাই বোনে ব্রিডিং নয়, মা ছেলেতে ব্রিডিং নয়, বাবা মেয়েতে ব্রিডিং নয়। এই জিনিসটা অ্যাসিওর করছি, কারণ এই যে ইন সেম ব্লাড লাইনে যে ব্রিডগুলো হচ্ছে এই বাচ্চা কিন্তু কখনোই সুস্থ বাচ্চা হওয়া সম্ভব নয়। মাত্র 300 টাকায় ছেলে মেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ। যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। মানুষ দেখে না সেই বাচ্চার ভ্যাকসিন করা আছে কিনা, মানুষ দেখে না বাচ্চাটা প্রপার মায়ের দুধ পাচ্ছে কিনা, মানুষ দেখছে না বাচ্চাটা মিনিমাম এজে কেন ছাড়ছে। বাচ্চা বিক্রি করার একটা ম্যাক্সিমাম এজ থাকে, তো সেই এজটা আমাকে মেনে ডিসপ্যাচ করতে হবে। এখন মানুষ কি করছে, ম্যাক্সিমাম প্রফিটের জন্য ছোট ছোট বাচ্চা 30 দিন 32 দিন 35 দিনের বাচ্চা ডিসপ্যাচ করে দিচ্ছে, এবং যারা কাস্টমার তারাও কম দামের লোভে বাচ্চাটি নিয়ে চলে যাচ্ছে। পরবর্তীকালে ভুগছে কিন্তু যিনি দিচ্ছেন উনি কিন্তু ভুগছেন না, ভুগছেন যিনি নিয়ে যাচ্ছেন উনি। কিন্তু তখন কি আর করার মতো কিছু থাকছে না। বাচ্চা ভ্যাকসিনেটেড কিনা, বাচ্চা প্রপার মায়ের দুধ পাচ্ছে কিনা, সেম ব্লাড লাইনের বাচ্চা কিনা, বাচ্চা কম দামে কি করে দিচ্ছে, এত কিছু বুঝে তারপরে বাচ্চা নিন। কারণ আপনার কাছে যে বাচ্চাটি যাচ্ছে সেটা কিন্তু আমি জানি না কে কী মানসিকতায় নেয়, আমার কাছে কিন্তু ওটা আমার মানে পেটের ছেলে মেয়ের মতো। ওরা তো কিছু করতে পারে না, মানে বাচ্চাটা যখন ডেলিভার করছে মা, ঠিক সেই সময় বাচ্চাটাকে স্যাক থেকে বার করা থেকে মানে একদম তার আম্বালিক্যাল কর্ড আমি নিজে হাতে কাটি। সেই বাচ্চাটাকে মায়ের নিপিল ফার্স্ট টাইম ধরাই আমি। সেই বাচ্চাটা যখন মায়ের পেট থেকে বেরোচ্ছে তখন তো ভিজে জল টল মেখে টেখে বেরোয়, সেই বাচ্চাকে নিজে হাতে পরিষ্কার করি আমি, মায়ের নিপিলে দিই আমি। মানে এক মানে অন্য ভালোবাসা, আমি জানি না এটা কতটা বোঝাতে পারবো, এটা একটা অন্য অনুভূতি, অন্য ভালো লাগা, অন্য ভালোবাসা। প্রথমত তো আমি বলবো বটলে ফিড করে এরকম বাচ্চা আপনারা একটু অ্যাভয়েড করুন, কারণ বটলে যখন ফিড করছে বাচ্চা তখন সে বলতে পারছে না যে তার খিদে আছে কি না, তাকে আপনি আপনার মনের মতো করে খাওয়াচ্ছেন।
যে সকালবেলা খাইয়েছি, আবার দুপুরবেলা খিদে পেয়েছে কি না পেয়েছে আপনি কিন্তু জানছেন না, আর ও বলতে পারছে না। আপনি আপনার মতো করে সকালে খেয়েছে, আমরা দুপুরে খাচ্ছি, ওকেও দুপুরে খাইয়ে দিই। ওর খিদে আছে কি না আছে সেটা জানতে পারলেন না, খাইয়ে দিলেন। খাবার ওপর যদি বাচ্চাটা খেলো তাহলে কিন্তু সঙ্গে সাথে সাথে বাচ্চাটির গ্যাস ফর্ম করছে। গ্যাসের হাত ধরেই কিন্তু, আমি আবার বলছি ভালো করে শুনবেন, গ্যাসের হাত ধরেই কিন্তু পার্ভো আসছে। পার্ভো কিন্তু গ্যাস্ট্রো থেকে পার্ভো আসে। আরেকটা ব্যাপার হচ্ছে, ছোট বাচ্চা, আমাদের মানুষের বাচ্চা যেরকম প্রচণ্ড অখাদ্য খেতে ভালোবাসে, দেখবেন 6 মাসের বাচ্চা যখন হামাগুড়ি দিতে শেখে যা পায় মুখে ঢুকিয়ে নেয়। তো আমরা ওই জন্য বাড়ির প্রত্যেকে ধর করে ব্যস্ত হয়ে থাকে। ছোট একটা পাপিও কিন্তু তাই, যা পায় খেয়ে নেয়। ওরা টিকটিকি, আরশোলা, পোকা মাকড়, মাছি, ইট কাঠ, পাথর, বালি, গাছের পাতা সব খায়। তো আপনাকে কিন্তু এইগুলো একটু দেখে রাখতে হবে যে আপনার বাচ্চা খাবার এবং জল ছাড়া অখাদ্য যেন না খায়। একটা মানুষের বাচ্চা নিয়ে যাচ্ছেন না, আমি অনেককে দেখেছি কোলের মধ্যে নিয়ে তাকে সারাদিন ঘুরছে। এবার পরবর্তীকালে যখন বড় হয়ে যাচ্ছে তখন সে, যখন ছোটোবেলা থেকে আপনি কোলে অভ্যাস করছেন, সে বড় হয়ে আর কোল থেকে নামতে চাইছে না। এবার আপনি বড় বয়সে আর কোলে রাখতে পারছেন না, ব্যাস আপনার সে চক্ষুশূল হয়ে যাচ্ছে। তাহলে আপনি যেটা প্রথম থেকেই তাকে দিতে পারবেন না, সেটা প্রথম থেকেই তাকে অভ্যাস করান। যে না, আপনি যদি মনে করেন যে আমি কোলেই নিয়ে থাকবো, তাহলে কিন্তু ওকে আপনি 12 বছর কোলে নেওয়ার রেসপন্সিবিলিটি নিন। যদি আপনি মনে করছেন যে না, আমি একটা সময়ের পর আর কোলে নিতে পারবো না, একটা আপনি এত বড় জার্মান শেফার্ড নিয়ে গেছেন, কি এত বড় ল্যাব নিয়ে গেছেন, 40 কিলো ওজন, আপনি তো তাকে রাখতে পারবেন না কোলে। তো প্রথম থেকে আপনি তাকে যদি কোলে অভ্যাস করে দিচ্ছেন, সে তাহলে কিন্তু আর পরে নিচে নামতে চাইবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি ভ্যাকসিনেটেড বাচ্চা ছাড়া নেবেন না। আপনি ভ্যাকসিনেটেড বাচ্চা নিন। আমি বলছি না যে শরীর খারাপ হবে না, ভ্যাকসিন কিন্তু শরীর খারাপ হবে না এটার অ্যাসিওরেন্স দেয় না। ভ্যাকসিন বলছে যে শরীর খারাপ যদি হয় বাচ্চাটা বেঁচে যাবে। আমরা যখন ডিওয়ার্মিং শুরু করি, আমরা 15 থেকে 18 দিনের মধ্যে আমরা ফার্স্ট বাচ্চার ডিওয়ার্মিং করি। তারপর এভরি আফটার 15 ডেজ, 3 মাস পর্যন্ত, 3 থেকে 6 মাস মাসে একবার, 6 মাস থেকে যতদিন বাচ্চাটি বাঁচছে 3 মাস ছাড়া একবার। এই হলো ডিওয়ার্মিংয়ের শিডিউল। আর ভ্যাকসিনের শিডিউল হচ্ছে, ফার্স্ট ভ্যাকসিন লাগছে 40 to 42 ডেজের মাথায়, তারপরে 21 দিনের গ্যাপ দিচ্ছেন, গ্যাপ দিয়ে তারপরে আবার একটা ভ্যাকসিন, তার 21 দিনের পরে আবার একটা ভ্যাকসিন, এরকম করে পরপর 5টা ভ্যাকসিন আপনাকে করতে হচ্ছে। আমি বলবো, আপনি যেখান থেকে বাচ্চা নিচ্ছেন ওনারা যে খাবারটা খাওয়াচ্ছে মিনিমাম 3 to 4 মান্থ, আমরা বলি 6 মান্থ, আমার থেকে বাচ্চা নিলে 6 মাস, আমি যে গাইডেন্স দেবো সেই গাইডেন্সেই রাখতে হবে। আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার থেকে বাচ্চা নিয়ে গেছে, আমি বলেছি রাত্রি 10টার মধ্যে খাওয়া কমপ্লিট করবেন। উনি রাত্রিবেলা বাচ্চা যখন একটু ঘুম থেকে উঠে খেলাধুলা করেছে বা একটু হয়তো কান্নাকাটি করেছে, উনি রাত্রি 2-2:30টার সময় বাচ্চাটাকে খাইয়ে দিয়েছেন ঘুম থেকে উঠে, এবং সেটা কিন্তু আমাকে না জানিয়েই করেছেন। তো পরের দিন যেটা হওয়া সেটাই হয়েছে, বাচ্চাটি অসুস্থ হয়ে পড়েছে। আমরাও যদি রাত্রি 2-2:30টায় খাই, আমাদেরও কিন্তু হজমের সমস্যা হবে। তো প্রত্যেকেরই কিন্তু একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা মেনে চললে আপনার বাচ্চা কিন্তু দীর্ঘদিন সুস্থ থাকবে। রাত্রি 10টার মধ্যে বাচ্চার খাওয়া কমপ্লিট করুন। প্রতিটা বাচ্চাকেই খাবার পর একটুখানি এক্সারসাইজ করান, তাতে ওদের খাবার ডাইজেশনটা ভালো হবে। বাচ্চাকে একটু সময় দিন, ওর সঙ্গে খেলাধুলা করুন। এগুলো কিন্তু আপনি যদি পেট নিয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু আপনার ডিউটির মধ্যে পড়ছে, এগুলো আপনাকে করতেই হবে। কোনো ফেরোসাস ব্রিডকে কিন্তু নেওয়া যাবে না ফার্স্ট টাইম, কারণ ফেরোসাস ব্রিডকে নিলে যেহেতু ওনার কোনো এক্সপিরিয়েন্স নেই, উনি কিন্তু অনেক ভুলভাল করবেন। এবং মানুষ আমাদের সবথেকে, আমরা তো মানুষ সবথেকে বেঈমান, তো সবথেকে উন্নত করে পাঠিয়েছে, কিন্তু আমরা আমাদের ধর্ম ভুলে গেছি। ভুলে গিয়ে আমরা কিন্তু ওদের প্রতি ভীষণ অমানবিক হয়ে গেছি। আমি বলবো, অনেকেই আমি দেখেছি চেন দিয়ে এক কোণে বেঁধে রাখে। ওরকম যদি মেন্টালিটি হয় তাহলে প্লিজ নেবেন না। ওরা তো জোর করে আপনার বাড়িতে ঢুকে পড়ছে না, নেবেন না। আর যদি নিচ্ছেন তাহলে কিন্তু ওদেরকে চেন ফ্রি করে রাখবেন, তাতে কিন্তু ওদের টেম্পারামেন্ট ভালো থাকবে, ওরা সোশ্যাল হবে, ওরা আননেসেসারি বাইটিং করবে না। এই জিনিসগুলো কিন্তু ওদের মধ্যে আস্তে আস্তে করে গ্রো আপ করবে। আপনাকে কিন্তু হালকা এক্সারসাইজ, ওদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, বাইরে বেরোলে সোশ্যালাইজ হবে, তাতে কি হবে, ওরা লোকজন দেখলে শুধু তাদের গায়ে ঝাঁপিয়ে পড়বে না,
আননেসেসারি বাইটিং টেন্ডেন্সিটা চলে যাবে, আননেসেসারি বার্ক করবে না, এই জিনিসগুলোও যেমন হবে সেরকম ওদের একটা এক্সারসাইজও হবে। এবং ওই যে বলে যে আপনি যত ফিট অ্যান্ড হেলদি থাকবেন তত কিন্তু আপনার আয়ু বাড়বে এবং সুস্থ থাকবেন। তো ওদের ক্ষেত্রেও তাই, যত ফিট অ্যান্ড হেলদি রাখবেন, যত এক্সারসাইজ করাবেন, যত ঘাম ঝরবে, তত কিন্তু আপনার বাচ্চাটি দীর্ঘায়ু লাভ করবে। পেটগুলোকে নিয়ে যাচ্ছি, এদের তো আমাদের একটা পরিষ্কার করার একটা ব্যাপার আছে, সেটা কতদিন অন্তর করব এবং কিভাবে করব? প্রথম বাচ্চা নিয়ে যাবার পর ফার্স্ট ভ্যাকসিন না হওয়া পর্যন্ত কিন্তু আপনি স্নান করাতে পারছেন না। আপনি শুধুমাত্র গায়ে স্পঞ্জ করছেন বা ওদের ড্রাই বাথ পাওয়া যায়, ফোম শ্যাম্পু যেটাকে বলে, যেটাই পরিষ্কার করার জন্য জল লাগে না। আপনি শ্যাম্পু ফর্মে থাকে, ওটা আপনি জাস্ট স্প্রের ফর্মে থাকে, আপনি নিয়ে নিলেন হাতে, ওটা ফোমের মতো হয়ে গেল, সেটা আপনি গায়ে বুলিয়ে দিলেন, টাওয়াল দিয়ে মুছে দিলেন, পরিষ্কার হয়ে গেল। স্নান হবে, সমস্ত ভ্যাকসিন কমপ্লিট হবে, মোটামুটি সেটা করতে ধরে রাখুন 4 থেকে 4.5 মাস বয়স হয়ে যাচ্ছে ওদের। তারপরে সাবান বা শ্যাম্পু দিয়ে ওদেরকে স্নান। একটা লোমের বয়স হচ্ছে 180 দিন। যে লোমটা আজকে জন্মাচ্ছে সেই লোমটাকে 180 দিন পরে ঝরতেই হবে। তো 180 দিন প্রকৃতির নিয়মে সেই লোমটা আজ যদি ঝরে যাচ্ছে, তার বদলে নতুন লোম আসতেই হবে, এটা প্রকৃতির নিয়ম। আমাদের যে মাথার চুল, এটাও কিন্তু ঝরে গেলে আবার নতুন চুল গজাচ্ছে। এর পরিবর্তে গাছের পাতা ঝরছে, সাপ খোলস ছাড়ছে, আরশোলা খোলস ছাড়ছে, সেরকম কিন্তু ওদেরও একটা সময় লোম উঠছে, যেটাকে আমরা আমাদের ব্রিডারের ভাষায় বলি মোল্টিং। তো লোম ওঠাটা পুরোপুরি প্রাকৃতিক জিনিস, এটা আপনারা মেনে নিন। প্রত্যেক দিনই 2-4 লোম পড়বে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাঙ্কুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাঙ্কুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাঙ্কুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি সঙ্গীত ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের, চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। সব ঠিকঠাক চলছে, হঠাৎ কোনো এক সমস্যার সৃষ্টি, কেন জানেন? হয় আপনার বাস্তু সমস্যা, না হয় আপনার নামের সমস্যা, অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা। এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী। আজই ফোন করুন 8585923737 এই নাম্বারে। ইন্ডিয়া আমার ভারতবর্ষের কোনো জায়গা বাকি নেই যেখানে নেই। বাইরে মানে ইন্টারন্যাশনালিও আমি প্রচুর ডেলিভারি করেছি। যেমন ধরুন দুবাই গেছে আমার বাচ্চা আমেরিকা গেছে, আমার বাচ্চা লন্ডন গেছে, আমার বাচ্চা সাউথ কোরিয়া গেছে, বাংলাদেশ আচ্ছা। আমি কিন্তু বাচ্চাকে বাচ্চার চোখেই দেখি, আলু পটল বেগুনের মতো ট্রিট করি না। যে কারণে আমার বাচ্চা যখন যায় তখন কিন্তু বাচ্চার সাথে বাচ্চার একজন মানে অ্যাটেন্ডার যায়, উনি বাচ্চাকে যে নিচ্ছেন ওনার হাতে তুলে দিয়ে তারপরে উনি ফেরত আসেন। বাইরে যেগুলো যাচ্ছে সেগুলোকে অবশ্যই কেসিআই রেজিস্টার্ড হতে হবে, না হলে কিন্তু খুব চাপ। ছোটো ব্রিডের যেমন ধরুন জার্মান স্পিটসের বাচ্চা মোটামুটি 5.5, 6, 6.5 এরকম বাজেট। এবার যদি আপনি বড় ব্রিডের বাচ্চা নিচ্ছেন সেক্ষেত্রে তার দামটা একটু বাড়বে। 3000 টাকাতে যে বাচ্চাটি পাওয়া যাচ্ছে, হয়তো ধরুন একটা ডোবারম্যানের বাচ্চা আমি পেলাম 3000 টাকায়, যেটা কখনোই ইজ কোয়াইট ইম্পসিবল, কখনোই পাওয়া যায় না, সম্ভব নয়। তো 3000 টাকা যদি একটা ডোবারম্যানের বাচ্চা দিচ্ছে, তখন নিশ্চয়ই সে কোনো কিছুতে কম্প্রোমাইজ করে দিচ্ছে, এবং ওই 3000 টাকাতেও তো তার প্রফিট আছে, সে তো লস করে দিচ্ছে না, বা নিজের পকেটের টাকা খরচা করে, ঘরের টাকা খরচা করে খাইয়ে পড়িয়ে সে অন্যের হাতে হ্যান্ড ওভার করছে না। আর পোষ্য একদম মেনটেন থাকে, সেক্ষেত্রে রিস্কের কোনো ব্যাপার নেই। এবার যদি ধরুন আপনি, এবার মেনটেন বলতে কি বোঝাতে চাইছি, মেনটেন মানে হচ্ছে ভ্যাকসিন, মেনটেন মানে হচ্ছে টাইম টু টাইম ডিওয়ার্মিং, মেনটেন মানে হচ্ছে টাইম টু টাইম ভ্যাকসিন। এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনি দীর্ঘ বছর তাকে ভ্যাকসিন করাচ্ছেন না, বাচ্চাটা অনবরত নোংরা খেয়ে যাচ্ছে, র্যাবিস হতে বাধ্য। আইনের ধারা কিন্তু অনেক কিছু আছে,
আমাদের দেশের আইনে কিন্তু পোষ্যদের মানে অত্যাচার যাতে না হয় পোষ্যদের ওপর, তার জন্য কিন্তু আমাদের দেশের আইন আছে। কিন্তু ওই যে আইনের জায়গায় মানুষ মানুষের জায়গায়। তো আমি বলবো যে দেখুন, একটু মানবিক হন। পৃথিবীটা কিন্তু আমাদের মানুষের একার নয়, পৃথিবীটা কিন্তু প্রত্যেকের। যে কারণে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল যে কুকুর কখন চিৎকার করবে সেটা মানুষ ঠিক করে দেবে না, সুপ্রিম কোর্টের কিন্তু এটা রায় আছে। তো পাশের বাড়িতে চিৎকার করছে তাই আমার ঘুমোতে সমস্যা হচ্ছে, আমার দরজা গোড়ায় পটি করে দিয়ে যাচ্ছে, আমার দরজা গোড়ায় এসে টয়লেট করে দিয়ে যাচ্ছে। আমি প্রত্যেককে বলবো আপনারা একটু মানবিক হন। আমরা আজকে যেটা করছি এটা কিন্তু আমাদের কাছেও ঘুরে আসবে, সেটা আপনারা ভাবুন। আপনি যদি কাউকে খেতে দিচ্ছেন না, একটা সময় এরকম আসবে যে আপনিও কিন্তু কোনোভাবে খেতে পাবেন না। মানবিক হলে আমরা তো সব কিছু ব্যালেন্স করে চলতে পারবো। সবাই কুকুর, বিড়াল বা মাছ, পশু পাখি, যা এই ধরুন কেরালায় যে ঘটনাটা হলো, যে মা হাতিকে, প্রেগনেন্ট হাতিটাকে কি করলো, ওই আনারসের মধ্যে বোম ভরে, কতটা অমানবিক হলে মানুষ চিন্তা করুন তো, যে মানে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। হ্যাঁ, তো এগুলো থেকে দূরে থাকুন। আর একটু বলবো ভালোবাসুন। ওরা বিশ্বাস করুন, ওরা ভালোবাসা আর সারাদিনে দুমুঠো ভাত বা দুটো রুটি ছাড়া কিচ্ছু চায় না। আপনার সাথে যোগাযোগ করতে হলে, আপনার থেকে যদি কেউ নিতে চায়, তাহলে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9647288354, 8695335522। এই দুটো নাম্বার আমার আছে, যে কোনো একটা কল করতে পারেন, দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারেন। আর আমাদের লোকেশন হচ্ছে হাওড়া বাগনান, সকাল 10টা থেকে রাত্রি 9:30টার মধ্যে প্রত্যেক দিন। তবে এখন যেরকম সমস্ত ডাক্তার বলছে যে ম্যারেজের আগে কাউন্সিলিং, প্রি ম্যারেজ কাউন্সিলিং যেরকম হচ্ছে, বেবি নেওয়ার আগে যেরকম কাউন্সিলিং হচ্ছে, তো আমি বলবো যে আপনারা কিন্তু বাচ্চা পেট নেবার আগে আপনারা একটা কাউন্সিলিং করান, যে কোন বাচ্চাটা আপনাদের জন্য, আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী, আপনাদের ঘরে কতটা জায়গা আছে অনুযায়ী, আপনার মান্থলি ইনকাম অনুযায়ী কাউন্সিলিং করান, যে কোন পশুটা আপনার জন্য ঠিক হবে। আপনার চোখে ভালো লাগছে মানে আপনি সেটা নেবেন এটা না, আপনি কোনটাকে নিলে মেনটেন করতে পারবেন এটা আপনি এক্সপার্টের সাথে কথা বলুন, কথা বলে আপনি ব্রিড নির্বাচন করে নিয়ে যান, তাতে আপনাকেও সমস্যায় পড়তে হলো না, বাচ্চাটাও একটা বাড়ি হলো। কি নাম ওর? ব্লাস্টার। ব্রিড হচ্ছে জার্মান শেফার্ড। এটা আমার ইম্পোর্ট লাইন আপ উইথ কেসিআই বাচ্চা। এর বয়স কত এখন? 3.5 বছর। 3.5 বছর। দেখতে পাচ্ছেন অনেকের ভয় থাকে জার্মান শেফার্ড কামড়ে ছিঁড়ে ফেলবে, থাকবে না, হ্যাঁ অ্যাটাক করে দেবে। দেখুন আপনাদেরকে তো চেনে না, আপনারা সামনেই আছেন, টেম্পারামেন্ট ব্লাড লাইন যদি ঠিক থাকে, প্রত্যেকটা জার্মান শেফার্ড বলে না, প্রত্যেকটা বাচ্চারই কিন্তু টেম্পারামেন্ট ভালো হবে। আচ্ছা, এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার। ওই যে বাচ্চাটা তখন দেখলেন, হ্যাঁ, তো এটা ওটাই বড় হয়ে এরকম হয়। আচ্ছা, গোল্ডেন রিট্রিভার সকলের প্রিয় ব্রিড, গোল্ডেন রিট্রিভার। এর নাম হচ্ছে কিও। আচ্ছা, কিওর মানে হচ্ছে পিওর ব্রিড। তো পিওর, তো যেহেতু পিওর সোল আমার কাছে, তাই এর নাম হচ্ছে কিও। ল্যাব্রাডর রিট্রিভার, যেটা সবাই পছন্দ করে এবং ডাকে চেনে, ল্যাব। এই হচ্ছে সেই ল্যাব, না ইবা। ওর এখন 1.5 বছর বয়স। আচ্ছা, নাম হচ্ছে ইবা। এটা তো দেখতেই পাচ্ছেন, প্রচুর মানুষ ভয় পায়, প্রচুর মানুষ ভালোবাসে। ডোবারম্যান আছে, ডোবারম্যান ফিন্সচার। তো আসলে একে আপনারা অন্য রূপে দেখতে পারতেন আরও যদি কয়েক মাস আগে হতো। ও তো সদ্য মা হয়েছে, ওর বাচ্চাকে আমি দেখালাম। তো সদ্য মা হওয়ার মধ্যে কিন্তু কোনো বিউটি থাকে না, মা হলে কিন্তু বিউটি লস হয়। তো দেখুন, এটা আমার অ্যালফি, নাম হচ্ছে অ্যালফি, বয়স 3 বছর। এটা জার্মান স্পিক্স। আচ্ছা, সকলের পরিচিত আর খুব ছোট ব্রিড, ওই জন্য এখন
পছন্দের মানুষের, যেহেতু সবাই এখন নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ছোট ফ্যামিলি, জায়গা কম। জার্মান স্পিক্স, এর নাম ডোরেমন। স্পেশালি দেখুন, কিছু কিছু আমার বাউন্ডারিজ আছে যাদের নাম আমি মেনশন করতে পারলাম না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমাকে একদম ফ্রি হ্যান্ড করে দিয়েছে, তো তাদের নামই আমি অন ক্যামেরা আনতে পারছি। যেমন ধরুন মানবী বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে মানবী বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ আছে, সেটাও আপনারা দেখতে পারেন। তো উনি ভীষণই মানে শ্রদ্ধেয় একজন ব্যক্তি, উনি এখন আমার দিদি হয়ে গেছেন, উনি আসেন আমার এখানে, আসেন প্রায় সময়ই আসেন সময় কাটাতে। তারপরে ওপাশে যদি বলেন তাহলে আমি বলবো ভীষণ খ্যাতনামা আরেকজন ভদ্রমহিলা, উনি হচ্ছেন প্রিয়া মুন্ডা, ওনার বাড়ি হচ্ছে রাঁচি, ঝাড়খণ্ড। তো ওনার বাড়িতে এই নিয়ে 6 নম্বর পোষ্য হলো, 6টা পোষ্যই আমার থেকে নেওয়া। এছাড়া আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে আপনারা হয়তো জানবেন পপি কিচেন, উনিও আমার থেকে নিয়ে গেছেন। মানে দেখুন, এটা একটা এমনই জিনিস, মানে এদের কোয়ালিটি যদি আমাকে মেনটেন করতে হয়, কোয়ালিটি মেনটেন করতে গেলে অনেক দিক আমাকে দেখে তবে কাজটা করতে হয়, এবং দামটাও আমাকে কোয়ালিটি অনুযায়ী রাখতে হয়। চেষ্টা করি সাধারণ মানুষের মধ্যে রাখতে। এবার তবে হ্যাঁ, এটা আমি বলবো যে মানুষ যেন ভেবে না ফেলে যে ধরুন 2000 টাকায় বাচ্চা পাওয়া যায়, 3000 টাকায় বাচ্চা পাওয়া যায়, এগুলো কিন্তু হয় না। আর যদিও বা হচ্ছে, জানবেন যে ভেতরে কিছু না কিছু গন্ডগোল আছে। আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি শুভশ্রী ম্যামের হাজবেন্ডকে, ওনার সাথে একটু পরিচয় করে নেব এবং জেনে নেব এইসব ডগদের সাথে থাকতে ওনার কেমন লাগছে। নমস্কার স্যার। নমস্কার। আমার এক্সপিরিয়েন্স বলতে, আমি কুকুর, রাস্তার কুকুর তো ভালোবাসতাম, কিন্তু মানে ওর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে ওর সঙ্গে মানে অনেক রাস্তা, এই যে স্ট্রিট ডগগুলো আছে ওদেরকে ওই যে খাওয়ানো, ও হচ্ছে রাখতো, মানে খোঁড়া মানে যাদের হ্যাঁ আনএবল, তাদেরকে ঘরের মধ্যে রাখতো। প্রথমে একটু অসুবিধা, আনইজি ফিল করতাম, কিন্তু আস্তে 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 নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নিয়েছি। এখন এটা খুব ভালোই লাগে না, এদেরকে নিয়েই চলে যায়। আমরা দুজনে মিলে এইভাবেই কাজ করি আর কি। মানে আমি অফিস যাই, অফিসে তারপরে আমার ব্যবসা সব কিছু নিয়ে একসঙ্গে, মানে কুকুরদেরকে নিয়ে ছেলেপুলে সব একসাথেই আনন্দেই কাটে। দেখুন, উনি প্রথমে তো ব্যবসার জন্য এটা করেননি, ওনার এটা হয়ে গেছে। ওনাকে মানে এর একটা বড় ইতিহাস, মানে এটা একটা গল্প আছে আর কি, কীভাবে হয়েছে প্রথম, মানে ওটা কি বলতে গেলে তো বিশাল বড় ব্যাপার হয়ে যাবে, অতটা কি মানে টিভি ক্যামেরা বলাও মুশকিল। তবু ছোট করে বলি, ও হচ্ছে প্রথমে স্ট্রিট ডগদেরকে নিয়েই হচ্ছে খেতে দিত বাড়ি থেকে, হ্যাঁ, মানে বাড়ির থেকে মানে কি রেশনের চাল থেকে জোগাড় করা, এই করে করে এই লকডাউনের সময় হচ্ছে 50টার মতো কুকুরকে, 50টা বড্ড বেশি হয়ে যাবে, অন্তত হচ্ছে 15-20টা হ্যাঁ কুকুর আছে, সেই কুকুরগুলোকে ও খেতে দিত। হ্যাঁ, এই হচ্ছে ওনার সঙ্গে, উনি যার সঙ্গে শিখেছেন আর কি, হ্যাঁ, ওই ওনার সঙ্গে গিয়ে মানে বাড়িতে সব মাংস তারপর নিয়ে আসা হতো, তারপর ভাত নিয়ে যেত লকডাউনে। এমনি কুকুরকে খুব মানে এইভাবেই হয়েছে। তারপরে ওনাকে একজন ভালোবেসে একটা কুকুর দিয়েছে, তারপরে ওই হ্যাপি থেকে এখন মানে একটা ক্যানেল হয়েছে এই পর্যন্ত। না, দুটোরই প্রয়োজন আছে, মানুষেরও প্রয়োজন আছে আর হচ্ছে সকলেরই প্রয়োজন আছে, এবং আমি আমার সামর্থ্য অনুযায়ী যাকে যেমনভাবে উপকার করতে পারি, এটা উপকার তো করতে হবে। যেমন আমি ইঁদুর, আমাদের বাড়িতে যদি ইঁদুর পড়ে, আমরা ইঁদুরটাকেও মারি না, আমরা নিয়ে গিয়ে বনে ছেড়ে দিয়ে আসি। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।